হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো বেচুর সকাল হলো আজকে ভোর ভোর। দেখলাম ভোর ভোর উঠে গরম জল, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তার সঙ্গে মার কিছু কাজ আছে, বুঝলাম এমনি এমনি ওঠেনি। মার কাজের জন্য, মাকে সাহায্য করার জন্য উঠেছে। মানে সব জিনিসগুলো বৃষ্টি হবে এই আশঙ্কায় ঠিক জায়গায় মানে রাখা, স্টোর করা, মানে বাঁচানো, অ্যাকচুয়ালি বাঁচানো, যাতে বৃষ্টির জলে না নষ্ট হয়ে যায়, অর্থাৎ ড্যাম্প না পড়ে যায়। তো তার জন্য মা তো দৌড়াদৌড়ি করছে। ও মোটামুটি মার হেল্পিং হ্যান্ড হিসেবে চলতে চাইছে। তো পেঁচু তো নিজেকে হেল্পার হিসেবে আগের ভিডিওতে ডিক্লেয়ার করে দেখিয়ে দিয়েছে। ও মাকেও হেল্প করে, বাবাকেও হেল্প করে। অ্যাকচুয়ালি মেইন ক্যারেক্টারে মানে প্রধান মিস্ত্রির যে চরিত্রটা, সেটাও কখনোই পাবে না। হেল্পার হিসেবেই চলবে আরকি। জাস্ট জোকিং। এটা পেঁচুও যোগ করেছে, আমরাও করছি। তো ছাদের উপর অনেক জ্বালানি কাঠ ছড়ানো, কারণ ওদের রান্না করতে হয়। তো বৃষ্টি হলে সেগুলো ড্যাম পড়ে যাবে। কাজেই সেগুলো সঠিকভাবে তোমার সরিয়ে সুন্দর করে ঝাড়পোছ করে রাখার জন্য ভোরবেলা উঠে মা ছেলে কাজে লেগে গেছে। দেখো একটা জিনিস, ছাদে ওরা নিজেরাই নোংরা করে। একবার পরিষ্কার ওরাই করে, obviously করে। পরিষ্কার করে, কিন্তু নোংরা করার পর পরিষ্কার করে। এমন নয় যে আমি পরিষ্কার করলাম আর নোংরা করব না। এই টেনডেন্সিটা ওদের নেই। ওরা বারবার নোংরা করবে নিজেরাই, বারবার নিজেরা পরিষ্কার করবে। মানে একেকটা মনে হয় এটা করে হচ্ছে কাজ দেখাবার জন্য। কারণ এই যে জ্বালানি কাঠগুলো এনে যেখানে সেখানে দুমদাম ফেলে রাখে, এতেই তো নোংরা হয়ে যায়। আবার সেগুলোকে পরিষ্কার করার জন্য ওরাই একটা ব্লক এক্সপ্লোর করে। তো দেখলে সেগুলোকে ওরা তুলে, তুলে কোথায় রাখছে, এই বস্তা বলো, অমুক বলো, সব নিয়ে কোথায় রাখছে? ওই যে ছাদের ওপর যে ঠাকুর ঘর নামক ঘরটা তৈরি করেছে, তো সেই ঘরে স্টোর করছে। এই জিনিসটা যখন আমি দেখছিলাম না, আমার মনে কতগুলো প্রশ্ন জাগছিল। ভাই এটা তো ঠাকুর ঘর ১ নম্বর। ছাদের মাঝখানে, ঠিক আছে? এবার ওপরে কোনো শেড নেই ওদের মেইন দরজা থেকে ঠাকুরঘর অব্দি। যেতে গেলে তোমার একটু কায়দা করে যেতে হবে, নয়তো বৃষ্টির জল মাথায় পড়বেই যদি বৃষ্টি হয়। আর নয়তো খোলা জায়গায়, যেহেতু ঠান্ডা, শীতের সময়ও অসুবিধা, আবার তোমার গরমের সময়ও দুপুরবেলা অসুবিধা, মানে গরম। মানে ২ বেলায়, মানে ২ ঋতুর ক্ষেত্রেই বা সব ঋতুর ক্ষেত্রেই কোনো না কোনো সময় ওরকম একটা জায়গায় ঠাকুর ঘর হওয়াটা কিন্তু বেশ অসুবিধাজনিত। আমরা সাধারণত ঠাকুর ঘরটা ঘরের মধ্যে রাখি বা ছাদের ওপর চিলেকোঠা নামক ওই জায়গাটায় করি। এরা একদম ছাদের মাঝখানে করেছে ঠাকুর ঘরটা, ভালো। কিন্তু সেটা যদি একটা তোমার কানেকশন থাকতো ছাদের ওপর দিয়ে, যে ৪-৫ টা ঢাকা বা মাথার উপর শেড আছে, এরম ব্যাপারটা যদি থাকতো তাহলে বোঝা যেত। কিন্তু এটা পুরোই আলাদা। কাজেই এদের অবশ্য পুজোর ব্যাপারটা তো তোমরা জানোই। দিনের বেলা করে, সন্ধ্যেবেলা ঘরে আরতি দেয়। সেক্ষেত্রে সন্ধ্যেবেলা ঠাকুর ঘরে হয়তো যাওয়া হবেও না। এখনো ঠাকুর আসেনি, তার জন্য এসব কথা বলছি। ঠাকুর যখন ট্রান্সফার হবে, অর্থাৎ ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত হবে, তখন কি হবে সেটা দেখার উপর ডিপেন্ড করছে। কিন্তু এখন যা দেখে মনে হচ্ছে আমি সেটা বলছি। যে ঐরকম জায়গায় যদি ঠাকুর রাখে, তাহলে এরা কি করবে সেটা কিন্তু বিশাল একটা দেখার জিনিস। যাই হোক, এখন আপাতত ওই রুমটাকে আমার স্টোর রুম বলেই মনে হচ্ছে। ছাদের যত দেখবে হাবজি-গাবজি, তারপর যেসব ফসল, ধান, সর্ষে এগুলো রোদে দেয়, সব কিন্তু ওই ঘরে স্টোর করে রাখে। তোমরা দেখবে সব বস্তা, বস্তা সব জিনিস ওখানে স্টোর করা আছে। ঠিক আছে? এখনো গেটটা লাগানো হয়নি। এদিকে সব গেট লাগানো হয়ে গেল। মেইন গেটের ওইদিকে গ্রিলের গেট, মেইন দরজার দিকে সমস্ত লাগানো হয়ে গেল। কিন্তু ঠাকুর ঘরের গেটটা লাগাতে ওদের অসুবিধা হচ্ছে। এখন দেখো কেন অসুবিধা হচ্ছে? ঠাকুর ঘরের গেটটা ওরা এত তাড়াতাড়ি লাগাবে না। কেন বলো তো? যদি ঠাকুর ঘরের গেটটা তাড়াতাড়ি লাগিয়ে দেয়, কি অজুহাত দিচ্ছে? যে কয়েকজন লোক লাগবে ওপরে তুলতে। ভাই, যারা গেট লাগাতে এসেছিল তাদের বললেই তারা তুলে দিত। এটা বড় কথা নয়। এরা ইচ্ছে করেই তোলেনি। কারণ ওটাকে নিয়ে আবার কিছুদিন কাটাবে। আর সবথেকে বড় কথা, ঠাকুর ঘরের গেট লাগানো হয়ে গেলেই যে প্রশ্নটা আসবে, সেটা হচ্ছে এবার ঠাকুর ঘরটা তোমাদের তৈরি করতে হবে তাড়াতাড়ি। অর্থাৎ কি করবে জানি না। মানে ঠাকুর ঘরে ঠাকুর প্রতিষ্ঠার ব্যাপারটা আসছে। তো এই ব্যাপারটাও লেটই করবে। কারণ কোনোভাবেই ও চেষ্টা করবে যাতে ঠাকুর ঘরে এত তাড়াতাড়ি ঠাকুর না ঢোকে। কারণ ওরা এইভাবেই স্টোর রুম হিসেবেই কাজ করবে। নাহলে তো আর ওরকম বস্তা, কাঠকুট যেটা জ্বালানি বলে ওরা, ওরম ছাদে রাখার জায়গা নেই। যদি রাখতে হয় তাহলে ওই তোমার প্লাস্টিক চাপা দিয়ে, অমুক চাপা দিয়ে রাখতে হবে। কিন্তু তাতে কিন্তু খুব একটা তোমার মানে সুরক্ষা হবে এমন নয়। কারণ ছাদের মেঝে ভিজলে যতই উপর দিয়ে তুমি চাপা দাও, ওই ড্যাম্প হয়েই যাবে। কাজেই বুঝতে পারছো এখানে কি ধরনের মেন্টালিটিটা কাজ করছে। তো এটা এদের মানসিকতা, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেন চলে আসি, সকালবেলা উঠলো, এসব কাজ হলো, দেখলাম ছাদের উপর একটা তরকারিও রান্না হয়ে গেল। তারপর উঠলো ছেলেটা, বাচ্চাটা। ঠিক আছে? এবার দেখছো বাচ্চাটাকে খুঁজতে এসছে ওরা, ওপরে তো বিচরণ করছিল। এবার বাচ্চা যে ঘরে ঘুমিয়েছিল, সে ঘরে বাচ্চা কিন্তু অনেক আগেই উঠে গেছে। ওরা যেহেতু অন্য কাজে বিজি ছিল, বাচ্চা যথারীতি মোবাইল নিয়ে বসে পড়েছে। ঠিক আছে? সে উঠে কিন্তু কাউকে ডাকেওনি, কারুর খোঁজ করেওনি। অর্থাৎ সে এখন নিজে, নিজে নিজের মতো ঘুম থেকে ওঠে এবং সে সুযোগ খোঁজে কখন কেউ না থাকবে সে মোবাইল নিয়ে বসবে। এইটা কিন্তু তোমরা নোটিস করবে। এটা কিন্তু নোটিস করলাম আমি। কারণ বাচ্চার পুরোপুরি একটা নজর চলে গেছে মোবাইল, সেটা আমরা ১ম দিন থেকে জানি। আর এখন তো এই নেশাটা বেড়েছে বই কমেনি। নিজে, নিজে সমস্ত কিছু করতে পারছে এবং এখন চেষ্টা করছে যাতে লোকজন না ডেকে জিনিসটা আড়ালে আবডালে করা যায়। স্টার্ট হয়ে গেছে কিন্তু। কারণ বয়সটা 4+
ক্লাস। এইবার বাবা এসে যথারীতি মোবাইল তুলে মোবাইল নিয়ে নেবেই, স্বাভাবিক, যেটা করার বাবার সেটাই করলো, মা হলেও করতো, বাবা হলেও করতো। এবার অন্য কারা কী করতো সে তো তাদের ব্যাপার। এবার দাঁত মাজিয়ে দিল, দিয়ে মুখে ক্রিম টিম মাখিয়ে দিল। হ্যাঁ, টোটাল কেয়ার হলো, কিন্তু যেটা এখানেই বলার জিনিস যে এটা হলো শনিবারের ব্লগিং, যেদিন নাকি বাচ্চাটার স্কুল নেই, মানে ছুটি। ঠিক আছে? এবার ছুটির জন্য সকালে পড়তে বসা-টসার এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট থাকার কথা। যাই হোক, সেটা বড় কথা না। একটু পরেই আমরা দেখতে পেলাম ওর মা ফুল গাঁথতে বসেছে। ফুলদানি কিছু এসছে তাদের সাহায্যে। তারপরেই বেচু আবার বলল, ছেলে নাকি স্কুলে গেছিল আধ ঘন্টার জন্য। অবাক লাগছে না? একদম ফার্স্ট আওয়ারে আমরা শুনলাম যে স্কুল নেই, বাচ্চাটার আজকে ছুটি। স্কুল নেই মানেই ছুটি। তাহলে সেক্ষেত্রে বাচ্চাটা স্কুলে যায় কী করে? বাবা আবার নিজেই বলছে। তো বাবা আবার নিজেই সেই কারণটা বলল, ছেলের নাকি পরীক্ষা ছিল। তার মানে বোঝো, বাবা জানে ছেলের স্কুল নেই, স্কুল ছুটি। অথচ ছেলের স্কুলও আছে, পরীক্ষাও আছে। তাহলে বাবা জানে না কেন? প্রশ্ন তো এখানেই। তাহলে বাবা ছেলের কতটা খোঁজ রাখে? নাকি শুধুমাত্র ব্লগিংয়ে কখন ছেলেকে লাগবে সেই সময়টুকু মানে ক্যালকুলেশন করে নেয়। অর্থাৎ ছেলে যখন যেভাবে থাকবে তাকে সেভাবে ব্লগিংয়ে কাজে লাগায়। বুঝতে পেরেছ? কাজেই এইখানে আবার একটা দায়িত্বহীনতার পরিচয় আমরা পেলাম। ঠিক আছে? যে ছেলেকে সকালবেলা কখন উঠছে না উঠছে সেটা খেয়াল করার অবকাশ নেই। অন্য কাজে ব্যস্ত। মানে তার যখন সময় হবে তখন এসে ছেলেটাকে দেখবে। সে উঠেছে কি ওঠেনি। কারণ ছেলে তো মোবাইল নিয়ে বসে। তা কখন উঠেছে ভাবো? হয়তো অনেকক্ষণই উঠেছে, কারণ ছেলের চোখ মুখ যা দেখলাম তাতে কিন্তু পরিষ্কার। এইবার ছেলের স্কুলের ব্যাপারেও তার কোনো আ খবর জানা নেই। তার মানে এটা আরেকটা তার কি বলবো, ছেলের প্রতি উদাসীনতার উদাহরণ হয়ে গেল। এইবার তো ছেলে স্কুল থেকে এলো, এসে নাকি পাশের বাড়ি কোথায় গিয়ে খেলছে। ঠিক আছে? সে স্কুল থেকে এসে বাড়িতেই ঢোকেনি, পাশের বাড়িতে ঘুরছে। ভালো কথা। আচ্ছা, সকালবেলা রান্না হয়েছে সেই ভোরবেলায়। তারপর কি হলো না হলো দেখা গেল না। মা শুরু করে দিল মালপোয়া তৈরি। ভাবো, আমি তো ভাবলাম এটা সন্ধ্যেবেলা, না ওটা সকালবেলাই। মানে সকালবেলা একটু সকালের দিকে একটু বেলার দিকে। তো সেই মালপোয়া রান্না হলো, সবাই মিলে বসে মালপোয়া খাওয়া হয়ে গেল। এবার দুপুরে কি খাওয়া হলো কি হলো না সেটা নিয়ে কিন্তু কোনো খবর নেই। রান্না হয়েছে সেটা সন্ধ্যেবেলা আমাদের দেখানো হয়েছে। আর মা চলে গেল কোথায়? কীর্তনে। ছেলেকে নিয়ে বাবা গেল ঘুরতে। তখন কিন্তু অলরেডি সন্ধ্যেবেলা। বাড়িতে নাকি রান্না হয়েছে, অথচ বেচু খাওয়া-দাওয়া করেনি। এবার কে খেয়েছে না খেয়েছে তা তো জানি না। বেচুর নিজের বক্তব্য, সে খায়নি। ঠিক আছে? এইবার সে সন্ধ্যেবেলা ভাবছে খাবে কি খাবে না। ঠিক আছে? অথচ মালপোয়া খেয়েই সবার পেট ভরিয়েছে। মানে কিরকম একটা ফ্যামিলি যেখানে ডিসিপ্লিনের কোনো নামগন্ধ নেই। কে কখন খাচ্ছে, একটা টাইম করে খাচ্ছে কিনা, বাচ্চাটা খেলো কিনা, সকালবেলায় মালপোয়া রান্না কোন বাড়িতে হয় রে ভাই? যেদিন পিঠে-পুলির দিন বা পৌষ পার্বণের দিন সেটা আলাদা জিনিস। কিন্তু মেইন কোর্স না খেয়ে কে পিঠে খেয়ে সারাদিন কাটিয়ে দেয়। মানে মালপোয়া খেয়ে, তেলের জিনিস, ভাজা জিনিস, তাই না? তো সেখানে দেখলাম আমরা সবাই খেলি। এবার বাচ্চাটাও খেয়েছে কিনা তাও কিন্তু আমরা জানি না। খেয়েছে নিশ্চয়ই, বাচ্চা তো না খেলে তার খিদের জন্য সে বলবে। কিন্তু খাওয়াটা কোনো রকমভাবেই একটা ওয়েতে দেখায়নি। কারণ ওইটা খেয়েই হয়তো পেট ভরিয়েছে, কারণ বেচু তো খায়নি, সেটা পরিষ্কার। ঠিক আছে? এইবার কি হলো? বাচ্চাটা ওই কীর্তনে তার দাদুর সঙ্গে গেল। কিছুক্ষণ রইল, কারণ যেখানে কীর্তন হয় সেখানে ছোটখাটো মেলার মতো দোকানপাট বসে। তো সেইজন্য সেখানে কিছু খাওয়া-দাওয়া করলোই টুকটাক। ফুচকা-মুচকা বাদাম কিনে বাড়ি চলে এলো এবং বাদাম বসে, বসে বেচু খেলো। খেতে, খেতে সে ভিডিওটা এন্ড করলো সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি। কারণ তখন কিন্তু অলরেডি সন্ধে। সন্ধ্যের পরই বেচু বলেছিল যে দুপুরের লাঞ্চটা করবে। এবার সেটা করলো কি করলো না, আদৌ করবে কিনা বা একবারে রাতে ডিনার করবে কিনা সেটা তো পরের ব্যাপার। সেটা যদি পরবর্তী ভিডিওতে দেখায় তো ভালো, কারণ এরা দেখায়। ওইখানে ভিডিওটা আজকের মতো এন্ড করে দিল, কারণ সেকেন্ড চ্যানেলে অলরেডি একটা গেম শো এসছে। তো সেক্ষেত্রে হয়তো এর পার্ট 2 টা, অর্থাৎ সন্ধ্যের পর থেকে আবার নেক্সট পার্ট হয়তো কোনো ভিডিওতে আসতে চলেছে। হতে পারে, আমরা আজকের ডেটে হয়তো দেখতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা ডিসিপ্লিন ছাড়া লাইফ, হ্যাঁ, কোনো দিন হতে পারে কোনো অনুষ্ঠান উপলক্ষে। কিন্তু বাড়িতে না কোনো অনুষ্ঠান, না কোনো তোমার প্রবলেম, না কোনো কিছু। যে বাইরে থেকে কোনো লোক এসছে তার জন্য তোমার অনিয়ম হলো, তা কিন্তু কিছু না। তাহলে টোটালি ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের মর্জি। ভালো লাগছে না, হচ্ছে না, অমুক-তমুক। ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো থেকেই আমরা বুঝতে পারি যে এই ফ্যামিলিতে বাচ্চা যদি থাকে, যদি, হ্যাঁ? তাহলে কোনোভাবেই সে ডিসিপ্লিন অন্তত শিখবে না। হ্যাঁ, সে খাওয়া শিখবে, সে কাজ করা শিখবে, সে টাকা-পয়সার হিসাবও হয়তো ভবিষ্যতে শিখে যাবে। সে মানুষকে মর্যাদা দিতে শিখবে কিনা আমাদের জানা বোঝা নেই। কিন্তু সে জানবে নিজেদের লোকজনদের খেয়াল রাখতে হয়, কারণ তারা আমার খেয়াল রাখে। তার মানে বাচ্চাটা ছোট থেকে বড়ই হবে স্বার্থ চিনে। অর্থাৎ যে আমার জন্য করবে তার জন্য আমি করব। এটা হচ্ছে এদের ব্যাপার। এমন নয় যে এ আমার জন্য এককালে করেছিল বলে তার জন্য আমি সারা জীবন করব। এই শিক্ষা কিন্তু ও শিখবে না। ও শিখবে যেদিন থেকে আমার জন্য কেউ আ কাজ করবে না বা কেউ আমার কোনো উপকারে লাগবে না, তার জন্য আমি কিছু করব না। এরকম ব্যাপার। অর্থাৎ ঠাম্মি আমায় খেতে দেয়, তাই আমি ঠাম্মিকে
আমার থেকে কিছু খেতে দেবো। আমার বাবা আমাকে খাবার এনে দেয়, তাই আমি বাবাকে তার থেকে কিছু দেবো। এবার যেদিন থেকে ওর মাথায় কিন্তু এটা বলার সঙ্গে, সঙ্গে এটাও চলছে, যেদিন থেকে এরা আমার জন্য কিছু করবে না, সেদিন থেকে আমিও কিছু করব না। অর্থাৎ আমারও দায়বদ্ধতা থাকছে না। কারণ বাচ্চারা কিন্তু যা দেখে, যা শেখে, তার বাইরেও কিন্তু মাথায় অনেক কিছু তাদের মতো করে গুছিয়ে চিন্তা করে নেয়। এটা কিন্তু অনেকেই জানে, বোঝে, হয়তো মানে আ মানতে চায় না। হ্যাঁ? এই যে অনেকেই বলছে না যে বাচ্চাটা এখন বলতে শিখে গেছে। তার জন্য নাকি অপোনেন্টের খুব অসুবিধা। অর্থাৎ টিনারও খুব অসুবিধা। ভয় হচ্ছে যে কোর্টে গিয়ে হয়তো বাচ্চাটাকে রায় জিজ্ঞাসা করা হবে। ভাই আমরা কি বোকা না অশিক্ষিত রে ভাই? একটা ৪ বছরের বাচ্চাকে কখনো কোর্টে জিজ্ঞাসা করা হয় না এবং সেই বাচ্চার কথারও কোনো দাম থাকে না। হয়তো জিজ্ঞাসা করলেও করতে পারে। কিন্তু সে যা বলবে তার আ কথার পিছনে কথারও কিন্তু আবার ইন্টারোগেট করা হবে। কাজেই এত কিছু তো এখানে বলার প্রয়োজন নেই। যেটা কোর্টে হবে সেটা কোর্টে হবে। সেই কথা আমরা এখানে বলতে যাব না। কিন্তু এই যে বুলি ফুটছে বলে আমাদের ভয় দেখানো হচ্ছে। অর্থাৎ যারা আমরা টিনার সাপোর্টার, সেই ভয়টা অ্যাকচুয়ালি কারা পাচ্ছে জানো? অ্যাকচুয়ালি সেই ভয়টা পাচ্ছে তারা নিজেরাই। কারণ বাচ্চাটার মুখে বুলি ফুটেছে। আজকে বাচ্চাটা কথা বলতে শিখছে গুছিয়ে। সে এখনো অবধি জানে, এটাই ওদের ভয়, যে তার মা তার কাছে নেই। অর্থাৎ তাকে ছেড়ে চলে গেছে এটা সে জানে না। হয়তো জানলেও এখন তাকে বোঝানো হয়েছে যে তার মা হ্যাঁই নেই। জানো নিশ্চয়ই, সেই কথাটা আমরা কেউ ভুলিনি। অর্থাৎ তার মা বেঁচে নেই। এইবার যেদিন সে জানতে পারবে তার মা তার সামনে রয়েছে, অর্থাৎ জীবিত রয়েছে, সেই দিন সে তার ওই ফোঁটা বুলি দিয়েই তো তার বাবাকে জিজ্ঞাসা করবে, "তাহলে আমার মা যে জীবিত নেই এরকম তোমরা আমাকে হয়তো বলেছিলে।" হয়তোই বলব। কারণ বাচ্চাটা তখন কি বলবে তার উপর আমার এই কথাটা পুরোপুরি সত্যটা বজায় থাকবে। হ্যাঁ? আর তাছাড়া বেচু নিজেই বলেছে, "উসকি মা হ্যাই নেই, আয়া নেহি না, হ্যাই নেই।" তার মানেটা কি? তো যাই হোক, বাচ্চাটা সেদিন তার বুলি দিয়েই প্রশ্ন করবে তার বাবাকে, "তুমি যে বলেছিলে, তাহলে এটা কি দেখছি?" এইটুকু জিনিসের জন্য তো তোরা তৈরি হ। নেক্সট কজ আসবে, কেন, কি করে, কোথা থেকে? আগে যে প্রশ্নটা আসবে সেইটার তীর বা বাণ তার যে ছুড়বে সেটা সহ্য করার, সেই আঘাতটা সহ্য করার জন্য তোরা তৈরি হ। অ্যাকচুয়ালি বেচু তৈরি হচ্ছে হয়তো, হয়তো। কারণ সেই দিনটা আসবে তো বটেই। ভয় তো আছেই। তার জন্যই তো এইসব ভুলভাল স্টেপ নিয়ে ফেলছে। যাই হোক সেটা বড় কথা না। বাচ্চাটার বুলি ফুটছে সেটাও একটা সুখবর। কাজেই একটা মিশ্র প্রতিক্রিয়া ওপক্ষের চলছে। তার জন্যই তারা নিজেদের, দেখেছ নিশ্চয়ই, কাউকে এখন মানে আ ওদের এখন ট্রেন্ড হয়েছে। কাউকে আক্রমণ করার থেকে ওরা এখন কিন্তু নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি নিজেদের এবং বেচুর পক্ষে থাকার জন্য, নিজেদের সেভ করার জন্য বিভিন্ন রকম কথা বা গল্প গুছিয়ে শুনিয়ে বলতে চেষ্টা করছে। মানে এখন হচ্ছে তোমার জাস্ট ফর প্রতিরোধ চলছে। এখন কিন্তু আক্রমণটা একটু থেমেছে। কেন বলো তো? কারণ এই প্রতিরোধ হয়ে আগে ওরা নিজেদের বাঁচাক, দেন আবার নতুন করে শুরু করবে। কারণ এখনো তোমার আলাপ আলোচনা চলছে। ঠিক কোনখান দিয়ে কিভাবে আবার একটা আক্রমণ করা যায়। তো দেখা যাক, নিশ্চয়ই আমরাও তৈরি মেন্টালি। তাহলে বুঝতেই পারছো, যখন প্রতিপক্ষ প্রতিপক্ষের চরিত্র বুঝতে পারে, তখন সেখানে আক্রমণের মানে দিকটাও বুঝতে পারে। তো সেজন্য আমরা ফুললি তৈরি আছি মেন্টালি। ঠিক আছে? ফিজিক্যালি তো এখানে প্রয়োজন নেই। তাহলে ভিডিওটা এখানেই রাখছি। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সামনে। আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্টস করো। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।